বাঁধনহারা ছবিটি পরিচালনা করেছেন সামাজিক ছবির তুখোড় পরিচালক এজি মিন্টু এবং বাঁধনহারা ছবিতে অভিনয় করেছেন শাবানা, সোহেল রানা, সুচরিতা, জসিম, পবিমিত্র এবং আরও অনেকেই অভিনয় করেছেন বাঁধনহারা ছবিতে। একটি গান দিয়ে বাঁধনহারা ছবিটির গল্প শুরু করব। গানটি হলো এই, না 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 তোমায় যেতে দেব না, না 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 আমি যেতে দেব না, তোমার কথা রাখো, একটু কাছে আসো, কথা না রাখলে কথা বলবো না, না 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 তোমায় যেতে দেব না। গান শেষে দেখা যায় যে পবিমিত্র অর্থাৎ সুচরিতা তারা দুজন দুজনকে ভালোবাসে, তারা এই গানটি গাচ্ছে। যখন পবিমিত্র চলে যাচ্ছে তখন সুচরিতা তার পিছন থেকে এই গানটি গাচ্ছে। তখন পবিমিত্র বলে, তোমার গান তো খুব সুন্দর এবং আমাকে তুমি আজকে বেঁধে রাখতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কিন্তু আমার কথা রাখো নাই। তখন সুচরিতা বলে, না, তুমি আমার কথা রাখো নাই, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে বলেছিলাম যে তুমি আমার ভাইয়ের সাথে দেখা করো, কিন্তু তুমি কিন্তু আমার ভাইয়ের সাথে দেখা করো নাই, এবং তুমি আমার সাথে দেখা করো না, এবং তুমি আমার সাথে দেখা না করে তুমি অন্যদিকে চলে যাও। তাই আমি তোমাকে আজকে বাটে পেয়েছি, এবার তোমাকে আমার ভাইয়ার কাছে নিয়ে যাবই যাব। তো পরিমিত্র বলে, পালাও, ওই যে ভাইয়া আসতেছে। তখন সুচরিতা দেখে বলে, ঠিকই তো, ভাইয়া আসতেছে, তাড়াতাড়ি পালাও। তখন দুজনে পালিয়ে একটি গাছের নিচে চুপটি করে বসে থাকে। তখন পরিমিত্র বলে, কি, তুমি না বলছিলে তোমার ভাইয়ের কাছে যাওয়ার কথা, এখন দিয়ে তোমার ভাইয়াকে দেখি তুমি আমাকে ধরে নিয়ে পালাচ্ছ একটি গাছের নিচে, আমরা এখন চুপটি করে বসে আছি। তখন সুচরিতা বলে, কয় দেখি না কি হয়, দেখি ভাইয়া কোন দিকে যায়। এমন সময় সোহেল রানা যাচ্ছে। এমন অবস্থা দেখা যায় যে জসিম সোহেল রানাকে বলে, কিরে দোস্ত, তুই কেমন আছিস, তোকে অনেক দিন ধরে দেখি না। তখন সোহেল রানা বলে, দোস্ত আমি একটা কাজে গিয়েছিলাম। তখন জসিম বলে, কোথায়, কি কাজে গিয়েছিলি? সোহেল রানা বলে, আচ্ছা ঠিক আছে, চল হাঁটতে হাঁটতে বলি। তখন তারা দুজন সেখান থেকে চলে যায়। জসিম বলে, দোস্ত চল আমরা ঢাকা চলে যাই, ঢাকায় গিয়ে দেখি একটা কিছু করতে পারি কিনা, কারণ আমাদের গ্রাম অঞ্চলে তো কোনো কাজকর্ম দেখতেছি না, আর এখন তো ফসল কাটার সময়, আর আমাদের তো ফসল কাটার জন্য নেবেও না। তখন সোনানা বলে, ঠিক আছে দোস্ত, তোর কথাটা মন্দ নয়, চল আমরা ঢাকায় চলে যাই, ঢাকায় গিয়ে দেখি একটা কিছু করতে পারি কিনা। তখন সোহানা বলে, আচ্ছা দোস্ত, কবে যাওয়া যায় ঢাকা, একটা সিদ্ধান্ত করতে পারিস তো? তখন জসিম বলে, অবশ্যই, চল 2-1 দিনের ভিতরে আমরা ঢাকায় চলে যাব। এমন সময় দেখা যায় সুচরিতে জসিম এবং সলেনার সামনে এসে দাঁড়ায়। কি ভাইয়ারা, তোমরা কোথায় যাচ্ছ? তো জসিম বলে, আরে কিরে, তোর বোন তো অনেক বড় হয়ে গেছে দেখা যায়। তখন সলেনা বলে, তুই তা দেখবি কই থেকে, তুই তো থাকস ঢাকা পড়ে, আর হঠাৎ হঠাৎ করে গ্রামে আসিস। তো জসিম বলে, বাহ, বেশ সুন্দর হয়েছে তোর বোনটা তো। তখন সুচরিতা বলে, আপনি কেমন আছেন জসিম ভাই? তখন জসিম বলে, আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তখন সলেরা বলে, আচ্ছা ঠিক আছে, চল আজকে আমাদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে চিন্তা ভাবনা করা যাবে কি করা যায়। তখন জসিম, সুচরিতা এবং সলনা তাদের বাড়িতে চলে আসে। তো সলনা জসিমকে বলে, আচ্ছা দোষ, আমাদের তো আজকে খাওয়া দাওয়া হলো, তো আমরা এক কাজ করি, 2-1 দিন পরে আমরা চলে যাই। তখন জসিম বলে, ঠিক আছে, তুই সিদ্ধান্ত নিস, আমি এখন বাড়িতে গেলাম, এখন ফুপা আমার সাথে দেখা করতে হবে, কারণ আমি তো ঢাকা থেকে বেশ কিছুদিন পরে আসলাম, তো হঠাৎ তোর সাথে দেখা হলো, আর তোর বাড়িতে এসে আমি ভোজনও করলাম। তো যাক, যেটা হয়েছে হয়েছে, আমি এখন বাড়িতে চলে যাই। তখন জসিম যাওয়ার পথে ভাবে যে, বাহ, মেয়েটা তো খুব সুন্দর, এই মেয়েটাকে তো আমাকে বুক করতে হবে, ভালোবাসার ফাঁদে ফেলে তাকে যেভাবে হোক তার মন জয় করতে হবে। একদিন দেখে যে পরিমৃত্যু এবং এবং সুচরিতা তারা দুজন দুজন একটা গাছের নিচে তারা প্রেম ভালোবাসার আলাপ করতেছে। তো জসিম এই দৃশ্যটা দেখে এবং কাছে গিয়ে সব কথা তাদের শুনতে পায়, এবং পরিমৃত্যু বলে, দেখো, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যদি তোমার ভাইয়ের কাছে আমি যাই, তাহলে তোমার ভাই তো আমাকে কখনো মেনে নেবে না এবং আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। তুমি বলো আমি কিভাবে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাই? তখন সুচরিতা বলে, কয়, তুমি সাহস করে যাও, কোনো সমস্যা নেই। সেই সময় গিয়েই দেখা যায় জসিমকে বলে, আরে এটা সাহসের কি ব্যাপার, আমি আছি না, আমি তোমাদের দুজনকে এক করে দেবো, কারণ আমি সোহালানাকে বলবো যে, দোস্ত তুই এদের দুজনে ভালোবাসা মেনে নে, এবং মেনে নিয়ে তাদের দুজনকে বিয়ে দিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে দেখবি যে সব ঝামেলা, হ্যাঁ, চুকে যাবে এবং তারা সুখে শান্তিতে থাকবে। তখন সুচরিতা বলে, ভাইয়া তুমি এটা করতে পারবে? তো জসিম বলে, আরে অবশ্যই, আমার কথা অবশ্যই সোহেল মানবে, কারণ সোহেল আমার ছোটোবেলার দোস্ত, ছোটোবেলার বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, একসাথে চলেছি, অবশ্যই সে আমার কথা মানবে। পবিত্র বলে, ভাইয়া আপনি যদি এই কাজটা করে দিতে পারেন না, তাহলে আপনার প্রতি যে
কত কৃতজ্ঞতা বোধ করব এবং আপনার জন্য যে কত দোয়া করব সেটা আপনি, হ্যাঁ, বুঝতে পারতেছেন না এবং আপনি বাসায় বুঝতে পারতেছেন না। তখন জসিম বলে, আরে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে তোমরা এখন বাড়িতে যাও, আমি এদিকে সোহেলের সাথে দেখি কিছু কিছু আলাপ করতে পারি কিনা, তারপরে দেখা যায় তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। যদি তোমাদের জন্য কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। তখন সুচরিতা এবং কৈমুত্য বলে, ঠিক আছে ভাইজান, তাহলে আমরা এখন আসি। তখন বলে, ঠিক আছে তোমরা যাও। তখন সেই মুহূর্তে জসিম চলে যায়। জসিম এক পর্যায়ে সোহেলকে গিয়ে বলে, দোষ, তোর বোন পরিমৃত্যুকে খুব ভালোবাসে এবং পরিমৃত্যু এবং তোর বোনকে ভালোবাসে, তো তাদের চার হাত যদি এক করে দেস তাহলে তোর কেমন হবে, তুই কি মতামত কি? তখন সোহেল বলে, কি, আমি ওকে বন্ধু মনে করেছিলাম আর সে আমার বোনকে ভালোবাসে? এটা তো আমি মেনে নিতে পারবো না, কারণ আমি চাই না আমি কোনো বন্ধুর হাতে আমার বোনকে বিয়ে দেবো, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। তখন জসিম মনে মনে বলে, আমি তো এটাই চাই যে তুই যে না করিস এবং তুই রেগে যাস এবং রেগে গিয়ে তুই পরিমৃত্যুকে মারিস। তখন সোহেল বলে, আজকে হবে পরিমৃত্যুর সাথে আমার শেষ বোঝাপড়া। তখন সেখানে জসিমকে রেখে পরিমৃত্যু গিয়ে কাছে চলে যায় সোহেল। সোহেল পরিমৃত্যু গিয়ে কাছে গিয়ে ইচ্ছা মতন পরিমৃত্যুকে মারার পরে পরিমৃত্যু বলে, আমি তো, হ্যাঁ, সুচরিতাকে ভালোবাসি এবং মন প্রাণ দিয়ে ভালোবাসি, এবং আপনি যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে তো এতে কিছু করার নাই। তখন সোহেলানা বলে, একটা কথা বলবি না, তোকে আমি বিশ্বাস করে আমি আমার বাড়িতে তোকে আশ্রয় দিয়েছিলাম, আর তুই আমার বাড়ির, হ্যাঁ, ইজ্জত সম্মান নিয়ে নানাস্ত করতেছিস, এখন তোকে এমন মার মারবো যা তুই কখনো বলতে পারবি না। এভাবে দুজন মারামারি শুরু হয়ে যায়। তো জসিম মাঝখান দিয়ে তাদের মার পিঠ থামিয়ে দেয়। তখন একদিন জসিম, হ্যাঁ, পবিত্রকে বলে, দেখো পবিত্র, আমি তোমাকে খুব প্রচণ্ড ভালোবাসি এবং ভালো জানি, কিন্তু সোহেল তোমাকে ভালো জানে না। সোহেলের বোন তোমাকে ভালোবাসছে বিদায় তোমাকে ইচ্ছারকম মেরে সে চলে গেল, কিন্তু এটা সে ভালো কাজ করে নাই এবং তুমিও মারলে, এবং বন্ধুদের ভিতরে একটা ফারাক সৃষ্টি হয়ে গেল। এটা কি ঠিক করছে? আচ্ছা তুমি ঘাবড়াও না, আমি যে কিছু একটা করতে পারি কিনা। তুমি এখন আপাতত বাড়ি থেকে বের হবে না, আর সুচরিতার সাথেও তুমি দেখা করবে না, কারণ এই মুহূর্তে সুচরিতা এবং তোমাদের দুজনকে যদি সোহেল দেখে ফেলে তাহলে একটা অঘটন ঘটিয়ে ফেলবে। তাই তোমরা দুজন নীরবেই থাকো, আমি দেখি কিছু করতে পারি কিনা। আমি যদি কিছু একটা করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, কারণ আমি চাই তোমরা দুজন দুজনকেই ভালোবেসে বিয়ে করো এবং তোমরা সংসার করো এবং তোমাদের ছেলেপুলে হোক এবং তোমরা সুখেভাবে সংসারভাবে শান্তিতে থাকো, এটাই আমি চাই। কারণ আমি চাই না তোমাদের এই বাঁধনটাকে খাড়া করতে, কারণ আমি চাই তোমাদের বাঁধনটা শক্তভাবে থাকুক। তারপর ওই মুহূর্তে বলে, ঠিক আছে ভাইজান, আমি আপনার কথা রাখবো, আমি আর সুচির সাথে দেখা করব না। একদিন রাতের বেলা জসিম সুচরিতাকে গিয়ে বলে, কয়, শোনো সুচরিতা, তোমার ভালোবাসার সাথী পরিমৃত্যুকে আমি ঢাকায় নিয়ে রেখেছি, তুমি আমার সাথে চলো। ঢাকায় গিয়ে আমি তোমাকে পরিমৃত্যু হাতে তুলে দেবো এবং পরিমৃত্যুর সাথে তোমার বিয়ে দেবো, কারণ তোমার ভাই কখনোই তোমাকে পরিমৃত্যু হাতে তুলে দেবে না। তাই আমি আমি ঠিকানা মতো পরিমৃত্যুকে ঢাকায় রেখে এসেছি, আমি তোমাকে সেখানে নিয়ে বিয়ে দেবো। তখন সুজিত বলে, ঠিক আছে, আপনি যদি ভালো হয় সেটাই করেন। তো পরিমৃত্যু জসিমের সাথে ঢাকায় চলে যায়। এদিকে সকালবেলা উঠে দেখে যে সোয়ালডানা যে তার বোন নেই। তখন বোন নেই, তখন দৌড়ে পরিমৃত্যুর কাছে যায়। সে গিয়ে দেখে যে পরিমৃত্যু শুয়ে আছে। তখন সোয়ালডানা বলে, কিরে, হ্যাঁ, আমার বোন কোথায়? তখন পরিমৃত্যু বলে, তোর বোন কোথায় আমি তো জানি না। তখন সোয়ালডানা বলে, তুই জানিস না মানে, তুই বল, তবে ইচ্ছা রকম পরিমৃত্যুকে মারে। তো পরিমৃত্যু বলে, ভাই বিশ্বাস করো, আমি আমি তোমার বোনকে নিয়ে যাইনি এবং আমি তো শুয়েছিলাম, তবে জসিম ভাই আমাকে বলেছিল যে সুচরিতাকে আমার হাতে তুলে দেবে এবং সুচরিতার সাথে আমার বিয়ে দেবে। এই কথাটা আমাকে বলেছিল, আর এই কথা বলেছিল যে তুমি আর ঘর থেকে বের হবে না আর সুচরিতার সাথে দেখা করবে না। আমার মনে হয় কি, এটা জসিম ভাইয়ের চক্রান্ত। জসিম ভাই মনে হয় মিথ্যা কথা বলে সুচরিতাকে ঢাকায় নিয়ে গেছে। তখন সলানা চলে যায় জসিমের বাড়িতে, গিয়ে দেখে জসিম নেই। তখন বুঝতে তার বাকি হয় না যে জসিমেরা চক্রান্ত করছে। জসিমকে নিয়ে, সুচরিতাকে নিয়ে তার বাড়িতে অন্য একটা বাড়িতে উঠায়। তখন সুচরিতাকে জসিম বলে, আমি তোকে মনে মনে ভালোবাসতাম, কিন্তু তুই যে, হ্যাঁ, পরিমৃত্যুকে ভালোবাসতি সেটা তো আমি জানি না। এখন তোকে আমি বিয়ে করব, আর তুই যদি বিয়ে করতে রাজি না হোস তাহলে তোর ভাইকে আমি মেরে ফেলবো, কারণ তোর ভাই আমার কাছে আসবে ছুটে, আমি তোর ভাইকে ডেকে আনবো আর তোর ভাইকে মেরে ফেলবো। তোকে আমি এক সপ্তাহ সময় দিলাম, তুই রাজি হয়ে যা। তো সোহেলডানা এদিকে ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে জসিমকে খুঁজে থাকে, পায় না। তো এক পর্যায়ে সোহেলডানা গিয়ে একটি গ্যারেজে চাকরি নেয়। চাকরি নেওয়ার পর এমন সময় দেখা যায় সাবান্না দৌড়ে এসে গ্যারেজে আসে। আসার পর সোহেলডানা বলে, আচ্ছা আপনি দৌড়াচ্ছেন কেন? আমি দৌড়াচ্ছি কেন, আমাকে কিছু গুন্ডারা তাড়া করেছে। তখন সোহেলডানা সেই গুন্ডাদের মেরে তাড়িয়ে দেয়। তখন সাবানার সাথে সোহেলডানার পরিচয় হয়।
তখন শাবানা বলে, আচ্ছা আপনি তো মনে হয় ঢাকায় নতুন এসেছেন। সোলান বলে, আমি আমার ঢাকায় নতুন এসেছি, কারণ আমার বোনকে আমার এক বন্ধু মিথ্যা কথা বলে নিয়ে এসেছে, আমার বোনকে খুঁজতে এসেছে। তো শাবানা বলে, ঠিক আছে, আমি তো ঢাকায় অনেক দিন ধরে থাকি, ঢাকায় সব লোককে আমি চিনি, কিন্তু যারা বাটপার চোর চিটার তাদেরকে আমি চিনি, কিন্তু এই রাস্তায় কিন্তু আমিও চলি। তো আমি খারাপ কাজ করি না, কিন্তু আমি সহযোগিতা করি। তো আপনার বোনকে আমি খুঁজে বের করব। এক পর্যায়ে দেখা যায় শাবানা এবং সল্লানার প্রেম ভালোবাসা হয়ে যায়। কিন্তু যখন প্রেম ভালোবাসা হয়ে যায়, একদিন সল্লানা বলে শাবানাকে, আচ্ছা আমি আমার বোনকে তো অনেকদিন ধরে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। এদিকে জসিম সুচরিতাকে টর্চার করতে থাকে এবং তাকে ভালোবাসার প্রস্তাব দেয়, এবং সে রাজি হয় না। তো রাজি হয় না, এদিকে সল্লানা শাবানাকে এক পর্যায়ে তার বোন খুঁজতে খুঁজতে বিয়ে করে। বিয়ে করার পর দেখা যায়, তো একদিন শাবানা জসিমকে দেখে ফেলে। তখন জসিমকেও শাবানাকে দেখে, শাবানাকে দেখার পর তখন শাবানাকে জসিম চিনে। কয়, কিরে শাবানা, তোকে তো অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি না। তখন শাবানা বলে, আমি তো বিয়ে করেছি, আমার সংসার হয়েছে। কয়, তুই বিয়ে করিস মানে? আমি একটি গ্রামের ছেলেকে বিয়ে করেছি, নাম সোহেল। কয়, বলিস কি, সোহেলকে বিয়ে করেছিস? তখন সেই মুহূর্তে দেখা যায় সোহেল রানা চলে আসে। সোহেল রানা বলে, তখন সোহেল রানা জসিমকে ইচ্ছা করে মারতে থাকে। তখন জসিম বলে, তোস তুই আমাকে মারছিস কেন? কয়, তুই আমার বোনকে কোথায় নিয়ে গেছিস বল, কোথায় লুকিয়ে রেখেছিস বল। কয়, সত্যি কথা, আমি তোর বোনকে তো দেখিনি, আর আমি তোর বোনকে আনবো কেন? নিশ্চয়ই এটা পরিমিত কোনো চক্রান্ত। তো বিশ্বাস কর, আমি কসম খেতে বলছি, আমি তোর বোনকে কখনো আনিনি, আর এটা করতে পারি না। কারণ আমি তো বিবাহিত, আর তোর বোনকে দিয়ে আমি কী করবো? তোর বোন আমার ছোটো বোনের মতন, আর আমি তোর বোনকে অসম্ভব, আমি তোর বোনকে অনেক ভালোবাসি এবং ছোটো বোনের মধ্যে দেখি, আমি তো এটা করতে পারি না। বিশ্বাস কর দোস্ত, আমি এটা করিনি। তখন শাবানা বলে, আচ্ছা নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। আচ্ছা গ্রামের ভিতরে এমন কোনো লোক আছে যে তোমার বোনকে পছন্দ করতো গোপনে? তখন সোহেল বলল, গ্রামে একজন ছিল, সে আমার বোনের পিছনে লেগে থাকতো, তার নাম হলো হাফজা। তো হাফজা চাইছিল আমার বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু হাফজার কাছে বিয়ে দিতে রাজি হয়নি, কারণ সে গাঁজা মদ খেয়ে পড়ে থাকে এবং অর্থ সম্পদ আছে, কিন্তু সে গাঁজা মদ খায়, এই জন্য রাজি হয়নি। তখন শাবানা বলে, নিশ্চয়ই এটা মনে হয় হাফজার কাজ, আর হাফজাই মনে হয় চক্রান্ত করে তোমার বোনকে কোথায় বা কোথায় নিয়ে গেছে। তখন এদিকে জসিম সোহেলের সাথে মিশে দেয়, মিশে গিয়ে এদিকে সোহেলডানার, হ্যাঁ, সংসার, শাবানার সংসার, তাদেরকে ভাঙার জন্য জসিম চক্রান্ত করে। এক পর্যায়ে তাদের সংসার জসিম চক্রান্ত করে ভেঙে ফেলে। তখন তাদের যে বাঁধনটা আছে সেটা ভেঙে যায়। এদিকে শাবানা একদিকে চলে যায়, সোহেলডানা একদিকে চলে যায়। সোহেলডানা গিয়ে মাতাল হয়ে পড়ে থাকে। তখন কিছু বন্ধুরা আসে সোহেলডানার কাছে, দোস্ত, তুই যদি এভাবে মাতাল হয়ে পড়ে থাকিস তাহলে তোর বোনকে খুঁজে পাবি কই থেকে? আর তোর স্ত্রী যে তোর কাছ থেকে ছেড়ে চলে গেছে, আর তোর স্ত্রীকে তো খুঁজে বের করতে হবে। তো সোহেলডানা বলে, না, আমার স্ত্রী খুঁজে পাওয়ার দরকার নেই, কারণ আমার স্ত্রী অসতী, তার চরিত্রে দোষ ছিল, তাই আমি তাকে বের করে দিয়েছি। তখন তার বন্ধুরা বলে, দোস্ত, তুই ভুল করেছিস। কয়, কেন? আচ্ছা, তোর স্ত্রী যে অসতী তুই কীভাবে কীভাবে বুঝলি? জসিম আমাকে বলেছে আমার স্ত্রী নাকি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে, এবং সে নাকি ওই ছেলেকে ভালোবাসে, এবং প্রমাণও দেখাইছে। সেই প্রমাণ দেখানোর পর আমি বুঝতে পারলাম যে আমার স্ত্রী অসতী, তাই আমার স্ত্রীকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এদিকে জসিম শাবানাকেও বন্দি করে রাখে। বন্দি করে রাখে কার কাছে? সুচিরিতার কাছে নিয়ে যায়। তখন সুচিরিতা শাবানাকে খুলে বলে, আমার ভাইয়ের নাম সোহেল। তখন শাবানা বলে, তোমার ভাইয়ের নাম সোহেল? সোহেল তো আমার স্বামী, কারণ তাকে আমি বিয়ে করেছিলাম। তখন সুচিত্রা বলে, জসিম ছিল, সোহেল আমার ভাইয়ের বন্ধু, আর এই বন্ধু হয়ে সে আমাকে এখানে আটকে রেখেছে, আমাকে বিয়ে করার জন্য সে চক্রান্ত করতেছে এবং আমাকে অনেক মারধর করতেছে, কিন্তু আমি রাজি হইনি। শাবানা বলে, তাই নাকি? আমাকে তো সে বিয়ে করার জন্য প্রস্তাব দিতেছে, আমিও তো রাজি হইতেছি না। তখন শাবানা বলে, এত খুব খারাপ লোক, তার কাছ থেকে এখান থেকে যেভাবে পালাতে হবে। তখন এক পর্যায়ে একদিন দেখা যায় শাবানা এবং সুচরিতা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা দূর একটি এলাকায় সেখানে চলে যায়। জসিম এসে দেখে যে শাবানা এবং সুচরিতা নেই। তখন জসিম ভাবতে থাকে, তারা গেল কোথায়? যদি সোহেলের সাথে দেখা হয়, তারা যদি সব কিছু বলে দেয়, হ্যাঁ, আমার সম্বন্ধে, তাহলে আমাকে তো সোহেল মেরে ফেলবে। তো যাক, তাদেরকে খুঁজে বের করতে পারে। তখন জসিম বলে, ওই, তোরা কে কোথায় আসিস? শাবানাকে খুঁজে বের কর এবং সুচরিতাকে খুঁজে বের কর, দুইটাকেই খুঁজে নিয়ে আসবি যেখান থেকে পারিস, আর না হলে তোদেরকে আমি মেরে ফেলবো, কারণ তারা যদি আমার ব্যাপারে সব কিছু বলে দেয় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এদিকে শাবানা এবং সুচরিতায় গিয়ে তারা একটি আশ্রমে গিয়ে তারা থাকে, সেখানেই তাদের, হ্যাঁ, দিন কাটতে থাকে। এক পর্যায়ে দেখা যায় শাবানার গর্ভে সন্তান হয়, সন্তান বড় হতে থাকে। তো সলদানের এদিকে মদ খেতে সে মাতাল হয়ে যায়। তো তার বন্ধুরা বলে, শোন,
জসিমকে খুঁজে বের করতে হবে। চল, আজ থেকে আর ভালো পথ নয়, আমরা আজ থেকে খারাপ পথে চলে যাব। চার বন্ধু মিলে তারা খারাপ পথে চলে যায় এবং রংবাজি করে বেড়ায় এবং রংবাজি করতে থাকে। এক পর্যায়ে পরিমিত ডাকা আসে, ডাকা আসার পর সোহেলের সাথে দেখা হয়। তখন বলে, ভাইয়া আমিও তোমাদের সাথে কাজ করব। তারা পাঁচ বন্ধু মিলে শুরু করে ডাকাতি, চুরি, ছিনতাই। এদিকে খুঁজতে থাকে জসিমকে, খুঁজতে থাকে শাবানাকে, খুঁজতে থাকে তার বোনকে, কিন্তু কোথাও তারা খুঁজে পায় না। একদিন জসিমের এক চাল্লি সোহেল রানাকে গিয়ে বলে, বন্ধু আমি তোদেরকে একটা সত্যি কথা বলবো, আজ আর মিথ্যে কথা বলবো না, কারণ এই সব কিছুর চক্রান্তের মূল হইল জসিম। সেই তোর বোনকে তুলে এনেছিল গ্রাম থেকে এবং সে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল এবং তোর বোনের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আমি অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে আমি তোর বোনকে বাঁচিয়েছিলাম এবং তোর স্ত্রীকেও সে এখানেই বন্ধু করে রেখেছিল তোর বোনের সাথে। তোদের সংসারে জীবনে দশ নামিয়ে দিয়েছিল এবং তোকে মিথ্যা কথা বলে এবং তোর স্ত্রীর নামে নানা কলঙ্কে দিয়ে তোদের বাঁধন, হ্যাঁ, তাকে ভেঙে চুরমার করে দিয়ে সে নিয়ে এসেছিল। কারণ জসিম একদিন বলেছিল, আমি দুজনকে বিয়ে করব, কারণ এই দুজনকে ছাড়া আমি বাঁচবো না, এই দুজনে আমার জীবন, এই দুজন আমার মরণ। এই এদের ভিতরে যদি কেউ আসে বাধা হয়ে, তাদের এক এক করে মেরে ফেলবো। তখন সোহেলানা বলে, কি বলিস তুই, সত্যি বলতেছিস? কয়, দেখ ভাই আমি সত্যি বলতেছি, তুই জসিমকে খুঁজে বের কর। জসিমকে খুঁজে বের করার পর তাকে জিজ্ঞেস করবি যে তোর বোন এবং তোর স্ত্রী কোথায়, তোর স্ত্রী নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তোর স্ত্রীকে খুঁজে বের কর এবং জসিমকে কঠোর থেকে কঠোর শাস্তি দে। এমন শাস্তি দিবি যা দেখে কোনো খারাপ লোক আর খারাপ কাজ করতে, হ্যাঁ, সাহস না পায় এবং তার যাতে সেই বোধ শক্তি হারিয়ে ফেলে। তখন সোলানা তার বন্ধুদের বলে, শোন, আমাদের একটাই এখন কাজ, জসিমকে আমরা বের করব। জসিমকে খুঁজে বের করে তারপরে জসিমকে আমরা দেখব যে সে চক্রান্ত কতটুকু করে চলে এবং চক্রান্তর ফল তাকে কিভাবে ভোগ করতে হয় সেটা তাকে বুঝাবো। তখন কয়েক বছর কেটে যায়। এমনি দেখা যায় রাস্তায় একটি ছেলে হাঁটতেছে, এমন সময় একটা গাড়ি এসে ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে। তখন সোলানা গিয়ে সেখানে দৌড়ে ছেলেটিকে দৌড়ে হাসপাতালে নিয়ে যায়। তখন ছেলেটির রক্তের প্রয়োজন, তখন সোলানা নিজে রক্ত দিয়ে ছেলেটিকে সুস্থ করে। সেই ছেলেটি হলো শাবানার পুত্র। তখন সোলানা বলে, আচ্ছা বাবা, তোমার কি হয়েছিল আর তুমি এখানে হাঁটতেছো কেন? কয়, জানেন চাচা, আমার মার অসুখ তো, অনেক অসুখ, তাই আমার মার চিকিৎসার জন্য আমি গেছিলাম একজনের কাছে, যেখানে কাজ করতাম আমি সেখানে গিয়েছিলাম মহাজনের কাছে, কিন্তু মহাজন আমাকে টাকা দিল না। তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম যে কেউ যদি আমাকে দয়া করে। তাই আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, আমার মা অনেক অসুস্থ এবং আমার ফুপু যে আছে সে অসুস্থ। তখন সোহেল বলে, কি বলো, তোমরা কোথায় থাকো? কয়, আমরা ছিলাম একটা আশ্রমে, সেখান থেকে আমাদের বের করে দিয়েছে, আমরা এখন একটা বস্তিতে থাকি, বস্তির অনেক দূরে, সেখানে থেকে আমি এখানে এসেছি। তখন সোহেল বলে, আচ্ছা আমাকে সেখানে তুমি নিয়ে যেতে পারবে, আমি একটু দেখবো তোমার মাকে। তখন ছেলেটি বলে, আচ্ছা নিয়ে যেতে পারবো। তখন চলো তো আমাকে নিয়ে যাও। তো নিয়ে যাওয়ার পর দেখা যায় শাবানা এবং, হ্যাঁ, সুচরিতা সে বাড়িতে নেই, তারা তার ছেলেকে খুঁজতে বেরিয়েছে। এদিকে অনেকক্ষণ সোলানা বসে থাকে কিন্তু পায় না। সোলানা আবার চলে আসে। সোলানা আসার পর তার বন্ধুদের বলে, আচ্ছা আমি যে একটা ছেলেকে বাঁচালাম এবং রক্ত দিলাম, আচ্ছা আমার রক্ত এবং ছেলের রক্তের গ্রুপ এক, এটা তো বুঝতে পারলাম না, কারণটা কি? তখন আরেক বন্ধু বলে, আচ্ছা কথাটা সত্য, আমার মনে হয় ওই ছেলের সাথে তোর কোনো যোগাযোগ আছে। তখন সোহেল বলে, আরে আমার ওই ছেলের সাথে যোগাযোগ কেন থাকবো, প্রায় ছেলের বয়স 6-7 বছর হবে। তখন ওই মুহূর্তে বলে, বন্ধু আমি নিশ্চয়ই ওই ছেলের সাথে যোগাযোগ আছে, আমরা চলো সবাই মিলে যাই। তখন সবাই মিলে যায়, গিয়ে দেখে যে শাবানা এবং সুচরিতা তারা, হ্যাঁ, এক গ্লাস করে পানি খাচ্ছে, তাদের করে খাবার নেই। তখন ওই তার ছোট ছোট শিশুটাও না খেয়ে কান্নাকাটি করতেছে। তখন প্রভৃতি গিয়ে, হ্যাঁ, চিনতে পারে সুচরিতাকে। সুচরিতাকে বলে, তুমি এখানে? তখন সুচরিতা বলে, তুমি এখানে? তখন তখন পরিমিত চিৎকার দিয়ে বলে, সোহেল ভাই এদিকে আসেন। তখন সোহেল দেখে যে শাবানা, হ্যাঁ, না খেয়ে বসে আছে এবং তার ছেলে কান্না করতে খাওয়ার জন্য। তখন সলেনা বলে, কি তোমাদের এই অবস্থা কি করে হলো? তখন শাবানা সব ঘটনা খুলে বলে। তখন সলেনা বলে, আমি বুঝতে পারছি ওই হারামজাদা জসিমের কাজ, জসিমকে ছাড়বো না। তখন সলেনা তো এক বন্ধুকে দিয়ে খাবার আনে, তারা সবাই মিলে খাওয়া দাওয়া করে এবং তাদের সবাইকে উপস্থিতিকে নিয়ে তারা একটি ঘরে চলে আসে। তখন পরিমিতের সাথে সুচরিতার এক পর্যায়ে মিল হয়ে যায় এবং শাবানার সাথে সলানের মিল হয়ে যায়, তার সন্তানের সাথে মিল হয়ে যায়, তার ছেলেকে স্কুলে ভর্তি করে। এদিকে জসিমকে খুঁজতে পারে, কিন্তু জসিম লুকিয়ে তা আবার গ্রামে চলে আসে। তখন একদিন জসিমকে দেখে গ্রামের এক লোক। তখন
সেই লোক আবার ডাকা যায়, তখন সোহেল রানার সাথে সেই লোকের পরিচয়। তো সোহেল রানাকে বলে, দোস্ত জসিম কিন্তু গ্রামে চলে গেছে, গ্রামে কিন্তু এখন লুকায় রয়েছে সে তোর ভয়ে। তখন সোহেল রানা বলে, লুকায় কয়দিন থাকবো সে, তাকে ধরবই আমি। তখন সোহেল রানা চলে যায় তার দল ফল নিয়ে গ্রামে। তো গ্রাম থেকে আবারও জসিম ঢাকা চলে আসে, তোকে গ্রামে গিয়ে জসিমকে খুঁজে পায়নি। তখন ঢাকা চলে আসে, তখন একজন বলে, এত ঢাকা চলে গেছে, তোমরা যখন এখানে আসছো সেই খবর পেয়েই সেই ঢাকা চলে গেছে। তখন জসিমকে খোঁজার জন্য সোহেল রানা তার দলফল নিয়ে আবার ঢাকায় চলে আসে। খোঁজো থাকে, দীর্ঘদিন খোঁজার পরও পায় না। একদিন দেখা যায় যে জসিম একটি রেস্তোরাঁ মানে হোটেলে বসে খাবার খাচ্ছে। তখন সোহেল রানা গিয়ে পিছন থেকে ধরে, সোহেল ধরার পর সোহেল রানা মারতে থাকে। তো এক পর্যায়ে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে সেখান থেকে দেখা যায় যে দৌড়াতে থাকে, দৌড়াতে গিয়ে জসিম এবং সোহেল রানার ছেলেকে দিয়ে স্কুলতে আস্তে আস্তে আর সোহেল রানার ছেলেকে পিস্তল ধরে বলে, আর একটি পাও যদি এগিয়েছিস বন্ধু, আমি তোকে ছাড়বো না। কারণ তুই আমার পছন্দের মানুষকে তুই অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলি। আমি শাবানাকে ভালোবাসতাম, সুচরিতাকে ভালোবাসতাম, দুজনকে ভালোবাসতাম, কিন্তু তুই দুজনকে কাছ থেকে একদিন আমাকে তোরা দেশ নেই। এখন তুই আবার দুজনকেই তুই তোরা কাছে নিয়ে নিয়েছিস, এখন তোর ছেলেকে আমি মেরে ফেলবো। তো জসিম তার ছেলেকে, সলানার ছেলেকে নিয়ে চলে যায়। তো সলানার ছেলেকে নিয়ে চলে যায়, তখন সলানা বলে, দোস্ত আমরা তো আমার ছেলেকে বাঁচাতে হবে, কারণ জসিম তো আমার ছেলেকে নিয়ে গেছে। তখন জসিম তার ছেলেকে নিয়ে বলে, শোন, তোদের একটাই সুযোগ আছে, যদি তোর বোনকে আমার হাতে তুলে দিস আর তোর স্ত্রীকে যদি আমার হাতে তুলে দিস, তাহলে তোর ছেলেকে ছেড়ে দেবো। তখন সলানা বলে, হ, আমি তো তাই করব। তখন সল্ডানার গিয়ে ইচ্ছা রকম দেখা যায় তারা 5 বন্ধু মিলে জসিমকে মারার পর জসিম পালিয়ে যেতে চায়। তখন পুলিশ এসে জসিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর জসিম বলে, শোন, আমাকে তো পুলিশ ধরে রাখতে পারবে না, কিন্তু আমি যখন থানার জেল থেকে ছেড়া পাবো না, তখন আমি কাউকে ছাড়বো না, তোদের এক এক করে মারবো, এমনভাবে মারবো তোরা বুঝতে পারবি যে হ্যাঁ প্রতিশোধ কাকে নিয়ে বলে। আমি ভালো হতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভালো হতে দিস নাই। তখন সলানা বলে, আমি তো ভালো ছিলাম রে, তুই আমাকে খারাপ করেছিস, এখন তুই জেলের গানি টাল, তারপরে বুঝতে পারবি যে কিভাবে কত দিনে কত মাস যায়। তখন জসিমকে থানায় নিয়ে যায়, থানায় নেওয়ানোর পর তাকে জেলে হাজতে ঢুকায়। জসিম সেখান থেকে জেল হাজত ভেঙে সে শাবানা এবং সুচরিতাকে তার দলফল নিয়ে সে নিয়ে যায় তার এক জঙ্গলে, নিয়ে চিঠি লিখে দেওয়া যায়, তোর স্ত্রীকে নিয়ে গেলাম এবং তোর বোনকে নিয়ে গেলাম, তোর স্ত্রী এবং তোর বোনকে দুজনকে আমি বিয়ে করব, বিয়ে করে আমি সংসারী হব, আমি সুখে শান্তিতে আমি বসবাস করব, কারণ তুই আমার সংসারটা কেড়ে নিয়েছিস, আমার আশা ভালোবাসা কেড়ে নিয়েছিস। তখন সল্লানের খবর পাওয়ার পর সল্লানা বলে, আমার তুই অনেক ক্ষতি করেছিস রে জসিম, তুই বন্ধু হয়ে বন্ধুর সাথে বেমানি করেছিস এবং আমার কাছ থেকে আমার বোনকে দীর্ঘ 7টি বছর আলাদা করে রেখেছিলি। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক করে প্রায় 7টি বছর, 8টি বছর তুই আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিলি। এবার তুই আমার স্ত্রী এবং আমার বোনকে তুই কেড়ে নিয়েছিস। তোর বৈমূর্ত বলে, ভাইজান, আমি জসিমকে ছাড়বো না, প্রয়োজনে যদি আমি ফাঁসিতে ঝুলতে হয় তাও ঝুলবো, কিন্তু আমি জসিমকে ছাড়বো না, জসিমকে আমি মেরে ফেলবো। জসিমকে না মারা পর্যন্ত আমার নিস্তার হবে না ভাইজান, আপনি কখনো আমার বাধা দিয়ে রাখতে পারবেন না, কারণ জসিম আমার অনেক ক্ষতি করেছে, আমাকে অনেক অপরাধী বানিয়েছে। আপনি আমাকে ভুল বুঝেছিলেন, কারণ জসিম আমার অনেক ক্ষতি করেছে, আর সেই ক্ষতির পূরণ তাকে দিতেই হবে, এবং সেই পূরণ দেবে সে তার জীবন দিয়ে। তখন বাবর বলে, তার জীবন দিও না, তার জীবনের যে তার কলিজাটা আছে সেই কলিজাটা আমরা তার দেহ থেকে বের করে এনে কুকুরকে খাইয়ে দেব, আর সে বুঝতে পারবে যে জালিয়াতি এবং শয়তানি এবং দুশ্মনির কত ভয়ঙ্কর পরিণাম হয়, সে বুঝতে পারবে। এখন সে বুঝতে পারবে না, কারণ আমরা 5 বন্ধু মিলে এর বদলা নেব, এর প্রতিশোধ নেব। তখন তারা মোটর সাইকেল দিয়ে 5 বন্ধু চলে যায় তার সজনের স্ত্রী এবং তার বোনকে উদ্ধার করার জন্য এবং পবিত্র ভালোবাসা উদ্ধার করার জন্য। এখন জসিম যেখানে যায় সেখানে গিয়ে 5 বন্ধু তারা 5 পিস্তল নিয়ে দাঁড়িয়ে বলে, জসিম তুই বেরিয়ে আয়, তোকে মারার জন্যই আমরা এসেছি, কুত্তার বাচ্চা তুই বেরিয়ে আয়, হারামজাদা তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস, আমার বাঁধন হারা এবং আমার বাঁধন জীবনটা আমার বাঁধন হারা করে দিয়েছিস, তুই বন্ধু হয়ে আমার সাথে অনেক বেইমানি করেছিস। তখন সেখানে অনেক গোলাগুলি এবং অ্যাকশন দৃশ্য হয়। এক পর্যায়ে দেখা যায় জসিমের সব লোক মারা পড়ে এবং পুলিশের হাতে বন্ধু হয়। জসিম পালিয়ে যেতে চায় এবং
এবং সোহেলরানার 5 বন্ধু গিয়ে জসিমকে এক এক করে মারতে মারতে জসিমকে এক পর্যায়ে পাহাড় থেকে ফেলে দেয়। জসিম পাহাড় থেকে নদীতে পড়ে যায়, কিন্তু মৃত্যুবরণ করে না। তখন জসিম যখন আবার পালিয়ে যেতে চায়, পুলিশরা জসিমকে পিছন দিকে গুলি করে মেরে ফেলে। তখন গিয়ে তার স্ত্রী এবং তার বোনকে, সোহেলরানার বোনকে তারা উদ্ধার করার পর পবিমিত্র এবং হ্যাঁ সুচরিতা এবং শাবানা এবং সোহেলরানার মিল হয়ে যায়, এবং 5 বন্ধু তাদের মিল করার পর তারা সবাই মিলে খুশিতে হাসতে থাকে। তো এভাবেই বাঁধনহারার ছবিটার গল্প শেষ হয়। পরিচালক এজি মিন্টু একজন নামিকার পরিচালক ছিলেন। তার গল্পের ভিতরে একটা মাধুর্য ছিল, অ্যাকশন ছিল, এবং তার গল্পের ভিতরে কিছু দিক ছিল যে দিকগুলি দর্শকদের পছন্দ হতো। এবং পরিচালক এজি মিন্টু বাঁধনহারা ছবিটি সুন্দর করে পরিচালনা করেছিলেন, এবং একটি শিশুর ভালো একটা চরিত্র ছিল, শাবানার ভালো চরিত্র ছিল, সুচরিতা ভালো চরিত্র ছিল, এবং জসিম এখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। সোহেলরানা পরিমিত্র ভালো অভিনয় করেছিলেন। এখানে আরও অভিনয় যারাই করেছিলেন তারা সবাই অভিনয় করেছিলেন। এখানে কলাকুশলী অনেকজন ছিল, তারা সবাই অভিনয় করার পর বাঁধনহারা ছবিটি হ্যাঁ দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। এবং বাঁধনহারা ছবিটি এজি মিন্টু যখন পরিচালনা করবে তখন সবাইকে নিয়ে একটা মহরত করার পর দেখা যায় ছবিটির কাস্টিং গল্প অনুযায়ী এক একজনকে চরিত্র বুঝাতে থাকে। তখন জসিম সেই সময় বলে যে ওস্তাদ, আমাকে যে চরিত্রটা দিচ্ছেন এই চরিত্রটা দেখলে তো সবাই আমাকে বকবে। তো রেজুমেন্টটা বলে, হ্যাঁ আপনাকে বকবে কথা সত্য, কিন্তু আপনার চরিত্রের মানে গুরুত্ব আছে। যদি এই চরিত্র যদি ফুটিয়ে তুলতে পারেন তাহলে অবশ্যই আপনার নাম হবে এবং আপনার সুনাম বাড়বে এবং দর্শকের কাছে আপনার জনপ্রিয়তা বাড়বে। তো জসিম বলে, ঠিক আছে, আমি এটা নেগেটিভ চরিত্র, তারপর আমি করবো, কোনো দুঃখ নেই এবং আফসোসও নেই। তবে আপনার মতো পরিচালকের ছবিতে কাজ করাই তো সৌভাগ্যের ব্যাপার। কারণ আমি সামান্য একটা আর্টিস্ট, যদিও আমি সাইড পার্ট কিছু করি, কিন্তু আপনি এই চরিত্রটা আমাকে দিয়েছেন, আমি খুশি হয়েছি। তো অন্যান্য যারা আর্টিস্ট থাকে পরিমিত বলেছিল যে না, এই ছবিতে জসিম ভাই খুব ভালো অভিনয় করবে। সন্ধানা বলে, জসিম এই ছবিতে ভালো অভিনয় করবে। শাবানা বলে, জসিম এই ছবিতে ভালো অভিনয় করবে। এবং সুজিতা বলে, জসিম এই ছবিতে ভালো অভিনয় করবে। ঠিক ছবিটা সম্পূর্ণভাবে ছবিটা শেষ করার পর ছবিটা যখন দেখে তখন সবাই মিলে বলে, জসিম এই ছবিতে খুব ভালো অভিনয় করেছিল। এবং তারপরেই দেখা যায় এজিমেন্টু আরেকটি ছবি জসিমকে দিয়েই করায়, সেটা মান সম্মান। সেই ছবিটা শাবানা নিজ প্রোডাকশনে তৈরি। ছবিতেও জসিম নেগেটিভ চরিত্রে অভিনয় করে। তারপর জসিম কিছুদিন পর দেখা যায়, অনেক বছর পর দেখা যায় এজিমেন্টের ছবিতেই, লালু মাস্তান ছবিতে জসিম শাবানার বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করে, এজিমেন্টে পরিচালিত। তো এভাবেই জসিম আস্তে আস্তে উঠতে থাকে। তো জসিম সামান্য এক্সট্রা অভিনয় থেকে জসিম একটা ভালো অভিনেতা হয়, এবং শাবানার সাপোর্ট ছিল। শাবানা জসিমের সাথে কাজ করেছিল, এজিমেন্টুর কথা মতন শাবানা জসিমের সাথে কাজ করেছিল, এবং এজিমেন্টু জসিমকে দিয়ে শাবানার বিপরীতে কাজ করায় এবং জসিম অনেক সফলতা পায়। তবে জসিম শাবানা জুটি এবং সোহেলরানা শাবানা জুটি এবং উজ্জ্বল শাবানা জুটি, রাজ্জাক শাবানা জুটি এবং ফারুক শাবানা জুটি, ওয়াসিম শাবানা জুটি, এবং জসিম শেষ মুহূর্তে এসে যে শাবানার সাথে জুটি বাঁধে, সেই জুটিটা দর্শকদের কাছে অনেক গ্রহণযোগ্যতা পায়। এবং গ্রহণযোগ্যতা পাওয়ার পর জসিম শাবানা জুটি অনেকগুলি ছবি অনেক পরিচালকরা নির্মাণ করেন, অনেক টাকা ব্যয় করে, এবং ছবিগুলি সবটি সুপার ডুপার হিট হয় জসিম শাবানা জুটির। এবং জসিম শাবানা জুটির মধ্য দিয়ে হলে অনেক দর্শক বাড়তে থাকে, কারণ জসিম মানি অ্যাকশন, জসিম মানি ট্র্যাজেডি, জসিম মানি রোমান্টিক হিসাবে জসিমকে সবাই শাবানের বিপরীতে দেখতে চায় এবং গ্রহণ করে। তো বাঁধনহারা ছবিতে জসিম নেগেটিভ চরিত্র করার পর এবং শাবানা এবং জসিমের বিপরীতে নেগেটিভ চরিত্র এবং সুচরিতার বিরুদ্ধে নেগেটিভ চরিত্র করে দর্শকের জনপ্রিয়তা পায় এবং ছবিটি সুপার ডুপার হিট হয়। বাঁধনহারা ছবিটি অ্যাজুমিন্টের খুব সামাজিক লোকেশনে ছবিটি চিত্রায়ন করেন, এবং গ্রাম এবং শহর দুইটা মিলেই জায়গায় ছবিটি চিত্রায়ন করার পর ছবিটি সুপার ডুপার হিট ব্যবসা হয় এবং জনপ্রিয়তা পায় ছবিটি, এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়, এবং দর্শক ছবিটাকে খুব সুন্দর করে দেখার পরে ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা হয়।